আমরা ফিরে এলাম ক্লাস 11 এর কেমিস্ট্রি ক্লাসে। আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম জৈব রসায়ন, মৌলিক নীতি এবং প্রক্রিয়া, অর্গানিক কেমিস্ট্রি, সাম বেসিক প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্স। আজকে আমাদের 4th ক্লাস পার্ট 4। আমি আগের দিনও বলেছিলাম যে আজকে আমি একটুখানি রিঅ্যাকশন মেকানিজম নিয়ে আলোচনা করতে চাই, এবং আগের দিনের ক্লাসেও আমি সেই সংক্রান্ত কিছু টপিক পড়িয়েছি যেগুলো না বুঝলে রিঅ্যাকশন মেকানিজমটা বোঝাটা সম্ভব হয় না। আজও সেই টপিকে কিছুটা অংশ আমার বাকি রয়েছে যেগুলো বলে তারপর আমি রিঅ্যাকশন মেকানিজমে যেতে চাই। তো যেটা দিয়ে আমি শুরু করব সেটা হলো সমযোজী বন্ধন বিভাজনের প্রকৃতি এবং বন্ধন বিভাজনের ফলে উৎপন্ন অন্তর্বর্তী পদার্থসমূহ, নেচার অফ কোভ্যালেন্ট বন্ড ফিশন অ্যান্ড ইন্টারমিডিয়েটস ফর্মড বাই বন্ড ফিশন। তো আমরা প্রথমে বুঝবো যে সমযোজী বন্ধন বিভাজনটা কিভাবে হয়। যে জৈব যৌগ নিয়ে আমরা পড়ছি তারা সবাই সমযোজী যৌগ আমরা জানি। তো সেই সমযোজী যৌগের যে সমযোজী বন্ধন থাকে সেইগুলো কিভাবে বিভাজিত হয়, কিভাবে নতুন বন্ধন সৃষ্টি হয়, এটা আমাদের পড়ার বিষয়। এটা যে একই ধাপে ঘটে না, এটা বিভিন্ন ধাপে ঘটে, এবং তখন সেটা বিক্রিয়াটা কিভাবে হার নির্ণয় করে এই বিবৃতিগুলো, এই সে ইনফরমেশনগুলো, এগুলো আজকে আমাদের জানার বিষয়। এই পুরো ইনফরমেশনগুলোকেই একসাথে বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজম বলা হয়। তো এখানে আমরা এরকম অ্যারো চিহ্ন ব্যবহার করে থাকি যেটা দিয়ে আমরা বন্ধন ভাঙা বোঝাই। একটা ফলাযুক্ত তীর চিহ্ন বা দুটো ফলাযুক্ত তীর চিহ্ন বোঝানো হয় বিভিন্ন জায়গায়। তো কোনটা কোথায় কিসের জন্য সেটা আমি বলতে বলতে যাব। প্রথমে আমি যেটা বলছি সুষম বিভাজন বা হোমোলিসিস। যখন একটা বন্ধন বিভাজনে বন্ধন সৃষ্টিকারী যে দুটো ইলেকট্রন থাকে, তার যে দুটো পরমাণুর মধ্যে সেই বন্ধনটা থাকে, সেই পরমাণু দুটোর মধ্যে যদি সমান সমান ভাগে ডিস্ট্রিবিউশনটা হয় তাহলে সেটাকে আমরা সুষম বিভাজন বা হোমোলিসিস বলে থাকি। যেমন এই বি বন্ধনের মধ্যে যে ইলেকট্রন জোটটা রয়েছে, এটা যদি দুজনেই সমান ভাগ পায় তাহলে এর কাছে একটা ইলেকট্রন যাবে, বির কাছে একটা ইলেকট্রন যাবে। এটাকে আমরা সুষম বিভাজন বা হোমোলিসিস বলতে পারবো। বাংলায় এটাকে এই যে তৈরি হলো যে অন্তর্বর্তী পদার্থগুলো, যে দুটো বিজোড় ইলেকট্রন সম্পূর্ণ যুক্ত পরমাণু বা পরমাণু জোট সৃষ্টি হলো, এদেরকে আমরা মুক্তমূলক বা ফ্রি র্যাডিক্যালস বলে থাকি। কিন্তু যদি বিভাজনটা সুষম না হয়, যদি হোমোলিসিস না হয়, তাহলে কি হবে? অর্থাৎ এখানে যদি এর থেকে বি বেশি তড়িৎ ঋণাত্মক হয় তাহলে দেখা যায় যে বন্ধনটা যখন ভাঙে তখন এই ইলেকট্রন জোটটা পুরোপুরি বি এর দিকে চলে যায়। তখন আমরা এটাকে অসম বিভাজন বা হেটারোলিসিস বলে থাকি। তাহলে কি হলো, এটা ধনাত্মক আধানযুক্ত হয়ে গেল, ইলেকট্রনের কোনো শেয়ারই সে পায়নি, আর বিটা ঋণাত্মক আধানযুক্ত হয়ে গেল, পুরো শেয়ারটাই সে নিয়ে চলে গেছে। বা উল্টোটাও হতে পারে, যদি এ বি এর থেকে বেশি তড়িৎ ঋণাত্মক হয় তাহলে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে সে বন্ধন ভাঙার সময় সে চেষ্টা করবে নিজের দিকে নিয়ে নেওয়ার জন্য। তখনও কি হবে, এ মাইনাস আর বি প্লাস হবে। তখন অন্য বিটা তখন ক্যাটায়নে পরিণত হবে, এই পরমাণুটা তখন অ্যানায়নে পরিণত হবে। তাহলে জৈব যৌগের ক্ষেত্রে এরকম সুষম বিভাজন এবং অসম বিভাজন, হোমোলিসিস এবং হেটারোলিসিস দুটোই দেখতে পাওয়া যায়। জৈব যৌগের অসম বিভাজনের ফলে প্রধানত কার্বন ঘটিত আয়নের সৃষ্টি হয়। তা আধানের প্রকৃতি অনুযায়ী আমরা সেগুলোকে কার্বোক্যাটায়ন বা কার্বোআয়ন বলে থাকি। তো এই যে মধ্যবর্তী যে পদার্থগুলো তৈরি হচ্ছে, ইন্টারমিডিয়েটস আমরা যেগুলোকে বলে থাকি, বন্ধন বিভাজনে উৎপন্ন অন্তর্বর্তী পদার্থ সমূহ, ইন্টারমিডিয়েটস ফর্মড বাই বন্ড ফিশন। তো এইগুলোর সাথে আমরা একটা একটা করে পরিচিত হব। প্রথমেই আমরা যার সাথে পরিচিত হচ্ছি সেটা হচ্ছে মুক্তমূলক বা ফ্রি র্যাডিক্যালস। আচ্ছা, ফ্রি র্যাডিক্যালস কাকে বলে সেটা যদি একটু বলে নিই, তাহলে সমযোজী বন্ধনে আমরা একটু আগে সুষম বিভাজন দেখছিলাম। সুষম বিভাজনের ফলে আমরা দেখতে পেলাম যে একটা অযুগ্ম ইলেকট্রন যুক্ত চার্জবিহীন পরমাণু বা পরমাণু জোটের একটা সৃষ্টি হয়। তাহলে সেই যে একটা অযুগ্ম ইলেকট্রন যুক্ত যে পরমাণু হতে পারে, পরমাণু জোটও হতে পারে, সেইটাকে আমরা মুক্তমূলক বলে থাকবো। যেমন এখানে আমি একটা এক্সাম্পল রেখেছি, এটা হচ্ছে মিথাইল ব্রোমাইড CH3Br থেকে যদি সুষম বিভাজন হয় তাহলে CH3 এই পরমাণু জোট বা মিথাইল মূলকের কাছে এই বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়ের একটা যাবে, আর ব্রোমিন মূলকের কাছে আরেক পরমাণুর কাছে আরেকটা ইলেকট্রন চলে যাবে। তাহলে দুটো ফ্রি র্যাডিক্যাল এখানে তৈরি হচ্ছে, একটা হচ্ছে মিথাইল মুক্তমূলক আর একটা হচ্ছে ব্রোমিন মুক্তমূলক। তো এইভাবে আমরা ফ্রি র্যাডিক্যাল কিভাবে তৈরি হয় সেটা দেখলাম, একটা উদাহরণ দেখলাম আমরা মুক্তমূলক কিভাবে তৈরি হয়। আচ্ছা, তারপরে আমরা মুক্তমূলকের গঠনাকৃতি বা স্ট্রাকচার, এইটার এবার একটু আলোচনা করছি। তো দেখো, মিথাইল মূলকটার আমি এখানে স্ট্রাকচারটা মোটামুটি রেখেছি। মুক্তমূলকের গঠন তো দুরকম হতে পারে, সমতিলীয় হতে পারে, পিরামিডীয় হতে পারে। আচ্ছা, সমতিলীয় মুক্তমূলকের ক্ষেত্রে কার্বন পরমাণুটা এখানে আঁকা হয়েছে sp2 হাইব্রিডাইজ, sp2 সংকরায়িত কার্বন। আর পিরামিডীয় যদি হয় তাহলে সেই মুক্তমূলকের কার্বনটা sp
sp এখানে sp2 সংকরায়িত কার্বন আর এখানে হচ্ছে sp3 সংকরায়িত কার্বন হবে। তো এখানে আমি sp2 লিখে ফেলেছি, এটা sp3 হবে। আচ্ছা, তাহলে কি হলো, এখানে দেখো CH3 মুক্তমূলকের গঠনটা দেখানো হয়েছে। sp2 সংকরায়িত মানে হচ্ছে যে এই নিজেদের যেদিক বলতে যে বন্ধন কোণটা, এদের কোণটা হচ্ছে 120 ডিগ্রি থাকে। এটা সমতলীয়, ত্রিকোণীয় সমতলীয় বা এটা ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচারটা দেখা যায়। কিন্তু যেটা পিরামিডীয় আকারের হয়, যেমন এখানে ট্রাইফ্লোরোমিথাইল মূলকটা দেখানো হয়েছে, সেটা sp3 সংকরায়িত sp3 হাইব্রিডাইজড হয় কার্বনটা, সেটা আকারটা হচ্ছে পিরামিডাল ট্রাইগোনাল অথবা পিরামিডাল এরকম আকৃতির হয়। তো শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন আমরা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 রকম মুক্তমূলক সম্ভব। একটা হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি, একটা হচ্ছে সেকেন্ডারি বা 2 ডিগ্রি, আর একটা হচ্ছে টার্সিয়ারি বা 3 ডিগ্রি। আচ্ছা, এই যে মুক্তমূলকগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করলাম, তার মধ্যে যেটা অযুগ্ম ইলেকট্রনটা আছে সেই কার্বন পরমাণুটা যদি আর মাত্র একটা কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে তাহলে তাকে প্রাইমারি বা 1 ডিগ্রি মুক্তমূলক বলা হয়। যেখানে অযুগ্ম ইলেকট্রনটা আছে সেই কার্বন পরমাণুটা যদি আরো দুটো কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে তাহলে তাকে সেকেন্ডারি বা 2 ডিগ্রি মুক্তমূলক বলা হয়। যেখানে অযুগ্ম ইলেকট্রনটা আছে সেটা যদি আরো 3টে কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে তাহলে তাকে টার্সিয়ারি বা 3 ডিগ্রি মুক্তমূলক বলা হয়। এবার আমরা দেখে নেব যে এদের স্থায়িত্ব বা স্টেবিলিটিটা কিরকম। আচ্ছা, স্থায়িত্ব বা স্টেবিলিটি বা স্থিতিশীলতার ক্রম, এটা হাইপার কনজুগেশনের উপর নির্ভরশীল। হাইপার কনজুগেশন এফেক্টটা আমরা গতদিন পড়েছি। সেই এফেক্টের সাহায্যে আমরা বুঝতে পারি যে টার্সিয়ারি মুক্তমূলক যেটা আছে সেটা সেকেন্ডারি থেকে বেশি স্টেবল হবে, আবার সেকেন্ডারিটা মিথাইল বা প্রাইমারি যে মুক্তমূলকটা আছে তার থেকে বেশি স্টেবল হবে। এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যার উপর হাইপার কনজুগেশনের যে স্টেবিলিটিটা, সেটা হাইপার কনজুগেশন দ্বারা স্টেবিলিটিটা লাভ করে। হাইপার কনজুগেশন আমরা আগের দিন পড়েছি। হাইপার কনজুগেটিভ এফেক্ট অনুযায়ী স্টেবিলিটির এই অর্ডারটা আমরা সহজেই ব্যাখ্যা করতে পারি। এবারে দেখো তাহলে যে সবচেয়ে কম স্টেবল, যেমন এখানে মিথাইল মুক্তমূলক, মিথাইল ফ্রি র্যাডিক্যাল, তাহলে সে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হবে, সে সবচেয়ে তাড়াতাড়ি তাহলে রিয়াকশনে পার্টিসিপেট করতে পারবে। যে বেশি স্টেবল তার তো রিয়াকশনে পার্টিসিপেট করার কোনো তাড়া নেই। সুতরাং আমরা যদি সক্রিয়তার যে অর্ডারটা সেটা যদি চিন্তা করি, সেটা সবসময় স্থায়িত্ব বা স্টেবিলিটি অর্ডারের থেকে ঠিক উল্টো হবে, রিভার্সটা হবে। তাহলে স্টেবিলিটি অর্ডার যা হবে মুক্তমূলকের ক্ষেত্রে, মুক্তমূলক না বাকি যা ইন্টারমিডিয়েটস এর কথা আমরা পড়বো সবার বেলাতেই একই কথা অ্যাপ্লিকেবল। তাহলে স্টেবিলিটি অর্ডার যা হবে অ্যাক্টিভিটি অর্ডার কিন্তু ঠিক তার উল্টো হবে। সেই জন্যই এখানে আমরা দেখতে পাচ্ছি সক্রিয়তা বা অ্যাক্টিভিটি অর্ডার হচ্ছে CH3, CH2, CH2 এবং CH3 অর্থাৎ মিথাইল প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। অর্থাৎ যে যত বেশি স্টেবল তার রিয়াকশনে পার্টিসিপেট করার টেন্ডেন্সি তত কম। সেই জন্য স্টেবিলিটি অর্ডারটা অ্যাক্টিভিটি অর্ডার ঠিক উল্টো হয়, এটা মনে রাখতে হবে। তো মুক্তমূলক ফ্রি র্যাডিক্যাল সম্বন্ধে আমরা বেশ কিছু জানলাম। মুক্তমূলকের চৌম্বকীয় ধর্ম হচ্ছে প্যারাম্যাগনেটিক, যেহেতু এখানে একটা মাত্র অযুগ্ম ইলেকট্রন থাকে। তো এই মুক্তমূলক শনাক্তকরণে এই প্যারাম্যাগনেটিক ধর্মটাকে অনেক সময় কাজে লাগানো হয়। এরপরে আমি যে ইন্টারমিডিয়েটের কথা বলতে চাই সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন। যে আয়নে পজিটিভ চার্জযুক্ত কার্বন পরমাণু থাকে তাকে আমরা কার্বোক্যাটায়ন বলে থাকি, R+ চিহ্ন দিয়ে প্রকাশ করি। এখানে আমি একটা উৎপত্তির একটা উদাহরণ দেখিয়েছি যে একটা অ্যালকিন হ্যালাইড RH থেকে অসম বিভাজন বা হেটারোলিসিস হয়েছে। তার ফলে কি হয়েছে, যেটা বেশি তড়িৎ ঋণাত্মক সেখানে বন্ধনে আবদ্ধ দুটো ইলেকট্রনই চলে গেছে, ফলে কার্বনটার উপর পজিটিভ চার্জটা এসে গেছে। তাহলে সমযোজী বন্ধনের অসম বিভাজন বা হেটারোলিসিসের ফলেই সবসময় কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। এর গঠনাকৃতি বা স্ট্রাকচারটা কিরকম, কার্বোক্যাটায়নের যে পজিটিভ চার্জযুক্ত কার্বন পরমাণুটা আছে সেটা সবসময় sp2 হাইব্রিডাইজড হয়। কার্বোক্যাটায়নের গঠন আকৃতিটা সেই জন্য সমতলীয় বা প্ল্যানার হয়। ধনাত্মক আধানযুক্ত sp2 হাইব্রিডাইজড কার্বন পরমাণুর সঙ্গে 3টে সমযোজী বন্ধনে যে বন্ধন কোণটা সেটা 120 ডিগ্রি থাকে। মোটামুটি এটা হচ্ছে তার চেহারাটা। ওখানে একটা ফাঁকা পি অরবিটাল আমরা দেখিয়েছি। মুক্তমূলকের মতোই ফ্রি র্যাডিক্যালের মতোই এখানে কার্বোক্যাটায়নেরও 3টে শ্রেণীবিভাগ সম্ভব। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা হচ্ছে টার্সিয়ারি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একটু আগেও ব্যাখ্যা করেছি, তো সেই জন্য এখানে নিশ্চয়ই আর বলার দরকার নেই প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি বলতে ঠিক কি বোঝাচ্ছে। এবারে আমরা ফ্রি র্যাডিক্যালে যেরকম আলোচনা করলাম সেরকম এখানে কার্বোক্যাটায়নেরও আমরা স্থায়িত্ব এবং সক্রিয়তা এগুলো একটুখানি দেখে নিই।
তো দেখো কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমরা হাইপার কনজুগেশন আগের দিন পড়েছি, হাইপার কনজুগেশনের ঠিক এই জিনিসটাই আমি আলোচনা করেছিলাম। এখানে দেখো টারশিয়ারি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সবচেয়ে বেশি, তারপর সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, তারপরে প্রাইমারি কার্বোক্যাটায়ন, লাস্টে মিথাইল কার্বোক্যাটায়ন। এটার কারণটা আমি আজ আর ব্যাখ্যা করছি না। এখানে তোমরা জানো 9টা আলফা হাইড্রোজেনের উপস্থিতি এটাকে সবচেয়ে বেশি স্টেবল করে। এখানে 6টা আলফা হাইড্রোজেন, এখানে 3টে, এখানে আলফা হাইড্রোজেন নেই। তো এইটা হাইপার কনজুগেশনের মাধ্যমে আমি গতদিনই তোমাদের বুঝিয়েছি, তো সেই জন্য আমি এখানে আজকে আর সে কারণটা বোঝাচ্ছি না। আমি এখানে আরও একটা উদাহরণ দিতে চাই, যে যেমন বেনজাইল কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে অ্যালাইল কার্বোক্যাটায়ন, আর এটা হচ্ছে প্রোপাইল কার্বোক্যাটায়ন। এখানেও দেখো বেনজাইল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সবচেয়ে বেশি অ্যালাইলের থেকে বা প্রোপাইলের কার্বোক্যাটায়নের থেকে। তার কারণটা কি, এটা আবার রেজোনেন্সের সাহায্যে ব্যাখ্যা করা যায়। রেজোনেন্সও আমরা আগের দিন পড়েছি। এই যে বেনজাইল কার্বোক্যাটায়ন, এটা রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজড, রেজোনেন্সের দ্বারা এটা স্থায়িত্ব লাভ করে। আর এটা অ্যালাইল কার্বোক্যাটায়ন, এখানে রেজোনেন্স দ্বারা যে ক্যানোনিক্যালগুলো আঁকা সম্ভব হয়, সেটা ক্যানোনিক্যালের সংখ্যাটা হচ্ছে বেশি। আর এখানে অ্যালাইল কার্বোক্যাটায়নে রেজোনেন্স যে ক্যানোনিক্যালগুলো আঁকা সম্ভব, সেটা সংখ্যাটা কম। আর এখানে এরকম কোনো রেজোনেন্স দ্বারা স্টেবিলিটি অর্জন করার কোনো সুযোগ নেই। তো সেই জন্য এইটা হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল, তারপর এইটা, তারপর এইটা। তো আমি একটু আগেই বলেছি যে স্টেবিলিটি অর্ডার আর অ্যাক্টিভিটি অর্ডার ঠিক উল্টো। কারণটাও বলেছি যে সবচেয়ে কম স্টেবল সে নিশ্চয়ই তাড়াতাড়ি রিয়াকশনে পার্টিসিপেট করতে চাইবে, সেই জন্য CH3+, তারপরে CH3 CH2+, তারপর CH3 CH+, CH3 C+। টারশিয়ারি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল বলে সে খুব তাড়াতাড়ি রিয়াকশনে পার্টিসিপেট করবে না, বা তার পক্ষে করা সম্ভব নয়। তো নেক্সট আমরা আসছি যে ইন্টারমিডিয়েটটা, সেটা হচ্ছে কার্বো অ্যানায়ন। হ্যাঁ, আচ্ছা, কার্বো অ্যানায়ন আমরা বুঝতেই পারছি যে যে আয়নে নেগেটিভ চার্জযুক্ত কার্বন পরমাণু থাকে তাকেই আমরা কার্বো অ্যানায়ন বলে থাকি। এটা কিভাবে তৈরি হয়, আমরা একটা উদাহরণ এখানে নিয়েছি, যে RH, এখানে একই কথা, অসম বিভাজন। আর এর মধ্যে যে কার্বন পরমাণু সেটা হাইড্রোজেনের থেকে বেশি তড়িৎ-ঋণাত্মক, অতএব এখানে এরকম অসম বিভাজনের ফলে কার্বন পরমাণু যদি বন্ধনে আবদ্ধ দুটো ইলেকট্রন পেয়ে যায়, ঋণাত্মক আধান লাভ করে, তখন সেটা কার্বো অ্যানায়ন উৎপন্ন করে। এইভাবে তার গঠনাকৃতি বা স্ট্রাকচারটা আমরা যদি দেখি, তাহলে অ্যালকিল কার্বো অ্যানায়ন এখানে আঁকা হয়েছে। নেগেটিভ চার্জযুক্ত যে কেন্দ্রীয় কার্বন পরমাণুটা আছে সেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজ। যেমন এখানে আমরা আরও একটা উদাহরণ দেখিয়েছি অ্যামোনিয়া, আর একটা দেখিয়েছি অ্যালাইল অ্যানায়ন। আচ্ছা, তো মিথাইল কার্বোক্যাটায়ন অ্যামোনিয়ার সাথে সম ইলেকট্রন বিশিষ্ট গঠনাকৃতি, এই দুটোরই একই, পিরামিডাল, কিন্তু এখানে রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীল হয় এমন যদি কার্বন আয়নের কথা পাওয়া যায়, যেমন এখানে একটা নেওয়া হয়েছে। এদের ক্ষেত্রে কার্বন পরমাণুটি sp2 সংকরায়িত হয়, sp2 হাইব্রিড, এবং এদের গঠনটা হচ্ছে সমতলীয়। এখানে একটা ফাঁকা পি কক্ষক থাকতে দেখা যায়, যেখানে ওই নেগেটিভ চার্জটা থাকে। এখানে যদি আমরা ক্লাসিফিকেশনটা করি, তাহলে আগের মতোই প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। প্রাইমারি মানে যেখানে নেগেটিভ চার্জটা আছে সেটা আর একটা কার্বন পরমাণুর সাথে যুক্ত। সেকেন্ডারি মানে যেখানে নেগেটিভ চার্জটা আছে সেটা আর দুটো কার্বন পরমাণুর সাথে যুক্ত। টারশিয়ারি মানে যেখানে নেগেটিভ চার্জটা আছে সেটা আর 3টে কার্বন পরমাণুর সাথে যুক্ত। কার্বন আয়নের স্থায়িত্ব দেখো, মিথাইল সবচেয়ে আগে, তারপর CH3 CH2-, CH3 CH- CH3 C-। এখানে আমরা দেখতে পাচ্ছি টারশিয়ারি কার্বন আয়নটা সবচেয়ে কম স্টেবল। কারণটাও আশা করি তোমরা বুঝতে পারবে, কারণ এখানে +I এফেক্ট যুক্ত 3টে মিথাইল গ্রুপ আছে, ফলে এখানে সমান এই ইলেকট্রনগুলো, এই এখানে অলরেডি নেগেটিভ চার্জ আছে, তার ফলে এখানে আরও বেশি চার্জ এখানে ঘনীভূত হয়, এখানে ডিলোকালাইজেশন হয় না। সুতরাং নেগেটিভ কার্বনের সাথে যুক্ত অ্যালকিল গ্রুপের সংখ্যা যত বেড়ে যায়, তত কার্বন আয়নের স্থিতিশীলতা হ্রাস পায়। এবং একই রকমভাবে সক্রিয়তা বা অ্যাক্টিভিটিটা আমরা একটু আগেও যেরকম বলেছি, একই কারণে আমরা বুঝতে পারি যে টারশিয়ারি কার্বন আয়নের স্থিতিশীলতা বা স্টেবিলিটি যেহেতু সবচেয়ে কম, এই সক্রিয়তা বা অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি হবে, তারপরে সেকেন্ডারি কার্বন আয়নের হবে, তারপরে প্রাইমারি কার্বন আয়নের হবে, শেষকালে মিথাইল কার্বন আয়নের হবে। আচ্ছা, তাহলে আমরা অন্তর্বর্তী পদার্থ বা ইন্টারমিডিয়েট গুলো সম্বন্ধে জেনে নিলাম। এবারে আমরা আমাদের আজকের যে ক্লাসের যেটা উদ্দেশ্য, অর্থাৎ আমরা কি করতে চাইছি, আমরা অর্গানিক রিয়াকশনের যে ক্লাসিফিকেশন সেইটা করতে চাইছি, জৈব বিক্রিয়ার শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অফ অর্গানিক রিয়াকশন। সেখানে আমি একটা কথা বলতে চাইবো, আজকে আমি যে পার্টটা এখন তোমাদের পড়াবো, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট অর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য। ফার্দার তুমি যখন ক্লাস 12-এ অর্গানিক কেমিস্ট্রি আবার পড়বে, তখন আমরা এইগুলো শুধু মেনশন করব, তখন কিন্তু আমরা কেউ
সেভাবে এগুলো এক্সপ্লেন করবো না, কারণ 12-এর সিলেবাস এত বেশি, আমাদের পক্ষে এত এক্সপ্লেন করা তখন সম্ভব হবে না। সুতরাং আমার সাজেশন হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টেই এরকম, তার মধ্যে অর্গানিক কেমিস্ট্রি যেগুলো ভালোভাবে বুঝতে গেলে আজকের এই যে পার্টটা বলছি আমি, এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটা সম্বন্ধে নলেজ কিন্তু একদম সাউন্ড নলেজ থাকা দরকার, ভীষণ ভালোভাবে এটা বোঝা দরকার। তো 4 রকম রিয়াকশনের অর্গানিক রিয়াকশন আমরা পড়বো: প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন, যুক্ত বা অ্যাডিশন, অপনয়ন বা এলিমিনেশন, পুনর্বিন্যাস বা রিঅ্যারেঞ্জমেন্ট। প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন মূলত আবার 3টে ভাগে ভাগ করা যায় এটাকে: নিউক্লিওফিলিক, ইলেকট্রোফিলিক এবং মুক্তমূলক বা ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনকে আমরা আবার 2টো ভাগে ভাগ করে থাকি, SN1 এবং SN2। তারপরে অ্যাডিশন রিয়াকশনটাকেও 3 ভাগে এটার মেকানিজমটা হতে পারে ডিপেন্ডিং অন দ্য রিয়েজেন্ট। ইলেকট্রোফিলিক হতে পারে, নিউক্লিওফিলিক হতে পারে, মুক্তমূলক বা ফ্রি র্যাডিক্যাল হতে পারে। তারপরে অপনয়ন বা এলিমিনেশন 3 রকম মেকানিজমের দ্বারা হতে পারে, E2, E1 এবং E1CB। লাস্টে আছে পুনর্বিন্যাস বা রিঅ্যারেঞ্জমেন্ট। তো প্রথমে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশন দিয়ে শুরু করছি। তার মধ্যে আমরা এই পার্টটাকে আগে পড়ছি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তার মধ্যে প্রথম আমরা পড়বো SN1 বিক্রিয়া বা SN1 রিয়াকশন। তার একটা উদাহরণ বা এক্সাম্পল আমি আগে লিখে নিয়েছি, তারপর আমি তোমাদের রিয়াকশন মেকানিজমটা আস্তে আস্তে এক্সপ্লেন করব। তো প্রথমে যেটা নেওয়া হয়েছে CH3 এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। এখানে KOH জলীয় দ্রবণে, এখানে আদ্যবিশ্লেষণের মাধ্যমে ক্ষারীয় আদ্যবিশ্লেষণ KOH আছে যেখানে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন হয়। এটা হলো সাবস্ট্রেট। এখানে নিউক্লিওফিলিক রিয়াকশন মানে এখানে একটা নিউক্লিওফাইল দ্বারা বিক্রিয়াটা ঘটছে। নিউক্লিওফাইল মানে কি? ফাইল হচ্ছে লাভ ফর নিউক্লিয়াস, অর্থাৎ সে একটা নেগেটিভলি চার্জ একটা সাবস্টেন্স যে নিউক্লিয়াস খুঁজছে, অর্থাৎ পজিটিভ চার্জ খুঁজছে, পজিটিভ চার্জ যে খুঁজছে তাকে আমরা নিউক্লিওফাইল বলে থাকি। তাহলে নিউক্লিওফাইল দিয়ে রিয়াকশনটা হচ্ছে বলে এটাকে আমরা বলছি নিউক্লিওফিলিক। সাবস্টিটিউশন হচ্ছে বলে আমরা বলছি প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন, অর্থাৎ একটাকে কোনো একটা পরমাণু বা মূলকের জায়গায় তাকে প্রতিস্থাপিত করে অন্য পরমাণু বা মূলক সেই জায়গাটা দখল করে নেবে। কিভাবে এবার এসো সেটা আমরা দেখব। তাই দেখো এখানে ব্রোমিনকে সরিয়ে দিয়েছে, ব্রোমিনকে সরিয়ে দিয়ে নিউক্লিওফাইলটা সে একটা পজিটিভ চার্জ সেন্টার খুঁজছিল, সেখানে সে নিজের জায়গাটা করে নিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের একটা SN1 রিয়াকশনের উদাহরণ। এবারে আমরা মেকানিজমের সাহায্যে বুঝবো যে কিভাবে এই রিয়াকশনটা হয়ে এই সাবস্টিটিউটেড প্রোডাক্টটা পাওয়া গেল। তাহলে আমরা যে রিয়াকশনটা আমি লিখেছিলাম, এবার আমি তোমাদের বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজমটা বোঝাবো, যেটা আজকের ক্লাসের আমাদের উদ্দেশ্য। এরপরে যখন তুমি অর্গানিক রিয়াকশনস পড়বে তখন আমরা হয়তো বলে দেবো যে এটা SN1, এটা SN2, কি এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন। তোমাকে তখন কিন্তু বুঝতে হবে যে আমি কিসের কথা বলছি। সেই জন্য ক্লাস 11-এ আমরা এই মেকানিজমগুলো ভালো করে পড়িয়ে দিই, তোমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে তখন তুমি গিয়ে সেইটা যে SN1 মানে কিভাবে কোন পাথওয়ে দিয়ে হচ্ছে সেইটা তুমি তখন চট করে ধরতে পারবে। তো এখানে দেখো এখানে কি হয়, প্রথম স্টেটে এখানে সাবস্ট্রেট ছিল আমাদের এইটা টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। তো সাবস্ট্রেটের এই পরমাণুটা যেটা নিউক্লিওফাইল দিয়ে প্রতিস্থাপিত হবে সেই পরমাণু বা গ্রুপটা, যেমন এখানে হচ্ছে ব্রোমিন, এটা আয়ন রূপে এখানে অপসারিত হয় বা এলিমিনেটেড এখানে চলে যায়। তাহলে এখানে একটা তখন স্থিতিশীল কার্বোক্যাটায়ন বা ইন্টারমিডিয়েটের সৃষ্টি হয়। তো এইটাকে বিক্রিয়ার রেট ডিটারমিনিং স্টেপ বা হার্নিয়ার ধাপ বলা হয়। এই রেট ডিটারমিনিং স্টেপে মাত্র একটা সাবস্ট্রেট এখানে অংশগ্রহণ করে। দেখতে পাচ্ছি আমরা এখানে বিআরটা এখানে যেটা অপসারিত হবে সেটা প্রতিস্থাপিত হবে নিউক্লিওফাইল দ্বারা, সেটা এখানে আয়ন হিসেবে চলে যাচ্ছে এবং এখানে কার্বোক্যাটায়নটা ইন্টারমিডিয়েট যেটা এই রিয়াকশনে সেটা তৈরি হচ্ছে। তো এটাই রেট ডিটারমিনিং স্টেপ এবং এখানে একটি মাত্র সাবস্ট্রেট যে অণুটা আছে সেটাই অংশগ্রহণ করেছে, আর কেউ অংশগ্রহণ করেনি। সেকেন্ড স্টেপ যেটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিওফিলিক অ্যাটাকটা হচ্ছে। নিউক্লিওফাইল তখন কি করছে, যে পজিটিভ সেন্টার খোঁজে সবসময়, নিউক্লিওফাইল মানে লাভ ফর নিউক্লিয়াস, পজিটিভ সেন্টারের প্রতি তার একটা অ্যাট্রাকশন থাকে। তাহলে সেই নিউক্লিওফাইল তখন এই পজিটিভ সেন্টারটা পেয়ে গেছে, সেখানে তখন সে অ্যাটাকটা করছে। এই স্টেপটা কম্পারেটিভলি ফাস্টার হয়, ফাস্ট হয়ে তাহলে এখানে ওইচটা এখানে অ্যাডিশন হয়ে যাচ্ছে এবং ব্রোমিন যে জায়গাটায় ছিল সেই ব্রোমিনকে সাবস্টিটিউট করে শেষ পর্যন্ত ওইচ বা নিউক্লিওফাইলটা সেই জায়গাটা দখল করে নিচ্ছে। তো SN1 কেন এটাকে বলা হয়, তাহলে SN, S মানে S ফর সাবস্টিটিউশন, N ফর নিউক্লিওফিলিক। আচ্ছা 1 কেন বলা হয়, এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। তার মানে হচ্ছে যে এখানে এই যে বিক্রিয়ার হার বা রেট অফ দ্য রিয়াকশন যদি একটা মাত্র পদার্থের উপর নির্ভর করে, তার গাঢ়তের উপরে যদি সেই বিক্রিয়ার হারটা বা রেট অফ দ্য রিয়াকশনটা ডিপেন্ড করে, তাহলে সেটাকে আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশন বলে থাকি।
এটা রিয়াকশন, এটা কাইনেটিক্স, কেমিক্যাল কাইনেটিক্স, এটা আবার ক্লাস 12-এ আছে। তো এখানে আমি তোমাদের বোঝাতে চেয়েছি যে এই যে গোটাটা আমি যেটা তোমাদের বললাম সেটার নাম SN1 হওয়ার কারণটা কি। S stands for substitution, N stands for nucleophilic, 1 stands for first order reaction। বোঝা গেল? তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশন কিন্তু সাবস্ট্রেট হচ্ছে একটা, আর কিন্তু হয় হচ্ছে দুটো স্টেপে। whereas SN2 যখন আমরা পড়ছি এবার, তাহলে বুঝতে পারছো S stands for substitution, N stands for nucleophilic, 2 মানে হচ্ছে সেকেন্ড অর্ডার। অর্থাৎ এই বিক্রিয়ার হারটা দুটো সাবস্ট্রেটের এবং নিউক্লিওফাইল দুটোর উপরেই ডিপেন্ড করে। কিরকম এক্সাম্পল, একটা এক্সাম্পল আমরা নিয়েছি যেটা সাবস্ট্রেট হচ্ছে মিথাইল ব্রোমাইড। এখানেও কি হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে KOH দ্রবণ দ্বারা মিথাইল ব্রোমাইডের যে আদ্র বিশ্লেষণ হচ্ছে তার ফলে মিথাইল অ্যালকোহল তৈরি হচ্ছে, যেটা প্রতিস্থাপিত যৌগ বা সাবস্টিটিউটেড প্রোডাক্ট। তো এখানে কি হচ্ছে, কার্বন অপেক্ষা ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি। তো সেই জন্য এখানে কার্বন পরমাণুটা এখানে আংশিক ধনাত্মক আধানযুক্ত এবং ব্রোমিন পরমাণুটা আংশিক ঋণাত্মক আধানযুক্ত হয়। এখানে নিউক্লিওফাইল হচ্ছে OH- যে সবসময় একটা পজিটিভ সেন্টার খুঁজছে। তো এইটা কি করে, ব্রোমিন পরমাণুর ঠিক উল্টো দিক থেকে 180 ডিগ্রি বলা যায়, একদম অপোজিট দিক থেকে কি করছে, CH3Br অণুর যে কার্বন পরমাণু, এটা ব্যাক সাইড অ্যাটাক বলে থাকি আমরা, ব্যাক সাইড অ্যাটাক করছে এই কার্বন পরমাণুটাকে। এবং লিভিং গ্রুপ তখন কি হচ্ছে, এই এরকম কথাটা হচ্ছে যে ব্যাক সাইড অ্যাটাকের কারণটা কি, কারণ এই ব্যাক সাইড অ্যাটাক হলে তখন কি হয়, ঋণাত্মক চার্জযুক্ত লিভিং গ্রুপ নিউক্লিওফাইল এবং লিভিং গ্রুপ যেটা Br-, সেটা এরা কি করে, ম্যাক্সিমাম সেপারেশন, ম্যাক্সিমাম ডিস্টেন্সে এটা থাকতে পারে। তার ফলে তাদের মধ্যে বিকর্ষণ, যেহেতু দুজনেই নেগেটিভলি চার্জ, তাদের মধ্যে বিকর্ষণ বা রিপালশনটা সবচেয়ে কম হয়। তো OH- আয়নের ইলেকট্রন জোড় যত এই পজিটিভ সেন্টারের দিকে এগিয়ে যায়, তত আস্তে আস্তে এই CBr বন্ধনের যে ইলেকট্রন জোড়টা থাকে, যে পেয়ারটা থাকে, সেটা ততই ব্রোমিন পরমাণুর দিকে আস্তে আস্তে সরে যেতে থাকে। এবং এমন একটা অবস্থা আসে যখন COH, এখানে আমরা একটা ট্রানজিশন স্টেট বলি এটাকে, অন্তর্বর্তী অবস্থা, যেখানে এই বন্ডটা তৈরি হচ্ছে আর এই CBr বন্ডটা ভেঙে যাচ্ছে। তো এখানে আমরা এইভাবে একটা অবস্থা দেখিয়েছি যেখানে CBr বন্ডটা পুরোপুরি ভেঙেও যায়নি আর COH বন্ধনটা পুরোপুরি তৈরি হচ্ছে, এরকমও বলা যাচ্ছে না। তো এই যে অবস্থা, এটাকে আমরা ট্রানজিশন স্টেট বলে থাকি। এই অবস্থায় OH- আয়নের নেগেটিভ যে চার্জ সেটা কিছুটা কমে যায় এবং ব্রোমিন পরমাণু যে আংশিক নেগেটিভ চার্জযুক্ত হয়ে পড়ে। এরপরে OH আরো বেশি এগিয়ে যেতে থাকে এবং আস্তে আস্তে কার্বনের সাথে পুরো একটা সমযোজী বন্ধন তৈরি করে এবং CBr বন্ধনটা পুরোপুরি ভেঙে যায়। তখন Br-, এখানে এই বন্ধনের ইলেকট্রনগুলো ব্রোমিন পুরোপুরি গ্রহণ করে Br- হিসেবে চলে যায়। এবং দেখো আমরা ফাইনালি কি পাচ্ছি, যে এখানে CH3OH বা এবং Br- বেরিয়ে গেল। তো এখানে হাইড্রোজেন পরমাণুগুলোর অবস্থান, এটা পুরো ইনভার্সন অফ একটা কনফিগারেশন আছে, যেটা আমি এখানে তোমাদের এখন বোঝাবো না, সেটা আমাদের ক্লাস 12-এ পড়ার বিষয়। তো সেখানে আমরা তখন এই বিষয়টা বোঝাবো। আপাতত তোমাদের আমার উদ্দেশ্য হচ্ছে SN2 রিয়াকশন কাকে বলে সেটা বোঝানো। তো এখানে দেখো আমি কতগুলো অ্যালকিল হ্যালাইড রেখেছি, CH3X, RCH2X, R2CHS এবং R3CXS। তার মানে তুমি দেখতে পাচ্ছ যেখানে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি বিভিন্ন রকমের অ্যালকিল হ্যালাইডের এখানে রাখা হয়েছে। তো এখানে আমরা কয়েকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে SN1টা কার্বোক্যাটায়ন রিয়াকশন তৈরির মাধ্যমে ঘটে, ফলে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে সবচেয়ে স্থিতিশীল হচ্ছে টারশিয়ারি কার্বোক্যাটায়ন, তারপর সেকেন্ডারি, তারপর প্রাইমারি। সুতরাং SN1 মেকানিজমটা যত টারশিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হবে সেই সমস্ত হ্যালাইডের ক্ষেত্রে তার প্রবণতাটা সবচেয়ে বাড়বে যে সে SN1 মেকানিজমে যাওয়াটাই পছন্দ করবে আদ্র বিশ্লেষণের জন্য, কারণ তার ফলে ইন্টারমিডিয়েট যেটা তৈরি হবে সেটা সবচেয়ে বেশি স্টেবিলিটি লাভ করবে। আচ্ছা, দুর্বল নিউক্লিওফাইলটা উইক এবং খুব আয়নীয় ধ্রুবীয় দ্রাবক SN1 মেকানিজমের পক্ষে ভালো। উল্টো দিকে SN2 মেকানিজম, যেখানে সাবস্ট্রেট হ্যালোজেনের সঙ্গে কার্বনের সঙ্গে যত বেশি সংখ্যক বড় গ্রুপ থাকে, তত SN2 মেকানিজমের ট্রানজিশন স্টেট, যেটা আমরা এক্ষুনি দেখে এলাম, সেখানে একটা স্টেরিক হিন্ড্রান্স সৃষ্টি হয়, ফলে ট্রানজিশন স্টেটটা কম স্টেবিলিটি লাভ করে এবং বিক্রিয়াটা তত আস্তে হয়ে যায়। সেজন্য SN2 মেকানিজমটা যে সেই মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল হবে মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে, কারণ এখানে ওই স্টেরিক হিন্ড্রান্সটা থাকবে না বললেই চলে, ট্রানজিশন স্টেটে কোনো অসুবিধা হবে না। এখানে যদি বাল্কি অ্যালকিল গ্রুপ, টারশিয়ারি অ্যালকিল গ্রুপ থাকে তাহলে কিন্তু SN2 হওয়াটা মুশকিল। সুতরাং প্রাইমারি অ্যালকিল হ্যালাইড বা যেখানে যত কম অ্যালকিল গ্রুপস থাকবে তত কিন্তু সেই অ্যালকিল হ্যালাইডগুলো আদ্র বিশ্লেষণের জন্য SN2 মেকানিজমে যাওয়াটাই পছন্দ করবেন।
তো এতক্ষণ আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পড়েছি, এবারে আমরা পড়বো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তার জন্য আমরা নিয়েছি মিশ্র অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। এখানে আমরা একটা দেখবো যে একটা ইলেকট্রোফাইল তৈরি হয়, তার মানে কি যে প্রতিস্থাপন বিক্রিয়ায় বিকারক বা রিয়েজেন্টটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল, তাকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। অর্থাৎ ইলেকট্রোফাইল মানে কি লাভ ফর ইলেকট্রন, অর্থাৎ যে নেগেটিভ সেন্টার খুঁজছে। এখানে আমরা নিয়েছি মিশ্র অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় H2SO4 মিশ্রণে একটা বেনজিনের যদি নাইট্রেশন ঘটানো হয় তাহলে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। HNO3 এবং H2SO4 বিক্রিয়া NO2+ তৈরি হয়, নাইট্রোনিয়াম আয়ন বলে থাকি আমরা। এই বিক্রিয়ায় কি করে, ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। কিভাবে করে এবার এসে আমরা দেখে নিই। বেনজিন হচ্ছে এখানে সাবস্ট্রেট, NO2+ হচ্ছে ইলেকট্রোফাইল, নাইট্রোবেনজিন যেটা সাবস্টিটিউটেড প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে। তো বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজম যখন আমরা আলোচনা করি তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ধাপে যেটা স্লো বা RDS রেট ডিটারমিনিং স্টেট, সেখানে ইলেকট্রোফাইলটা কি করছে, তার এখানে বেনজিন রিংয়ে সেটা বেনজিন রিংয়ের যে ইলেকট্রন ঘনত্ব সেটা তাকে আকর্ষণ করছে, ফলে এখানে একটা বন্ড ভেঙে Na2+টা বেনজিন রিংয়ের সাথে যুক্ত হচ্ছে, যার ফলে এখানে একটা প্লাস চার্জের সৃষ্টি হচ্ছে বেনজিন রিংয়ের মধ্যে। সেটা রেজোনেন্সের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে কিভাবে ইলেকট্রন ডিলোকালাইজেশন হচ্ছে, একটা একটা করে বন্ড ভেঙে এখানে রেজোনেন্সটা সম্পন্ন হচ্ছে এবং এর ফলে এটা স্টেবিলিটি লাভ করছে। তো এইভাবে সেকেন্ড স্টেপে কি হচ্ছে, যে HSO4- অ্যানায়নটা উপস্থিত ছিল সেটা এই যে বেনজিন রিংয়ের যে হাইব্রিডটা আছে, কেন যে রেজোনেন্স হাইব্রিড, সেইখান থেকে হাইড্রোজেনটাকে এখানে অপসারিত করছে, H2SO4 তৈরি করছে, ফলে বেনজিন রিংয়ে এখানে নাইট্রো গ্রুপটা এখানে পার্মানেন্টলি এখানে অ্যাটাচড হয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রোফাইল দ্বারা সাবস্টিটিউশন রিয়াকশন হচ্ছে, এখানে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সেখানে নাইট্রো গ্রুপটা তার নিজের জায়গা করে নিচ্ছে। ইলেকট্রোফাইল দিয়ে এ ধরনের সাবস্টিটিউশন হচ্ছে বলে আমরা এটাকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বলে থাকি। আরেকটা সাবস্টিটিউশন হয় যেটা মুক্তমূলক দিয়ে বা ফ্রি র্যাডিক্যাল দিয়ে হয়, সেটা কিরকম সেটারও একটা এক্সাম্পল আমরা দেখব। তোমরা হয়তো ক্লাস 10-এ পড়েছো অ্যালকেনের হ্যালোজেনেশন, যেটা বিক্ষিপ্ত সূর্যালোকে হয়, অন্ধকারে রাখলে এই রিয়াকশনটা হয় না। একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে শেষকালে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। তো আমরা এখানে ফার্স্ট স্টেপে সেটা তখন আমরা মেকানিজমটা পড়িনি, তখন আমাদের পড়ার বিষয়ের মধ্যে ছিল না। এখন আমি তোমাদের আজকে সাবস্টিটিউশন রিয়াকশন যখন পড়াচ্ছি, সেই মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া বা ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশনটা এখানে কিভাবে হয় একটু বোঝাবো। তো তোমাদের মনে আছে বিক্ষিপ্ত সূর্যালোকে এই রিয়াকশনটা করতে হয়, ক্লোরিন দিয়ে একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপন হলে ফার্স্ট স্টেপে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। আচ্ছা, এখানে কি করে সূচনা হয় দেখো, ক্লোরিন থেকে প্রথমে এখানে দুটো ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়েছে, তারপরে সেটা আস্তে আস্তে প্রোপাগেশন হচ্ছে, বিস্তার হচ্ছে। দেখো মিথেনের একটা হাইড্রোজেনকে এই ক্লোরিন ফ্রি র্যাডিক্যালটা অ্যাটাক করছে, এখানে ফলে একটা CH3 মুক্তমূলক তৈরি হচ্ছে এবং HCl অণু তৈরি হচ্ছে। যে CH3 বা মিথাইল মুক্তমূলকটা তৈরি হলো সেটা ক্লোরিনের অণুকে আবার যদি অ্যাটাক করে তাহলে একটা ক্লোরিন মুক্তমূলক তৈরি হচ্ছে এবং আমরা পাচ্ছি CH3Cl। এইভাবে আমরা হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন দ্বারা সে প্রতিস্থাপিত হলো এবং আরেকটা ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো। তো এই ক্লোরিন ফ্রি র্যাডিক্যালটা এটা শেষ হবে কখন, যখন এরা নিজেরা আবার যুক্ত হয়ে ক্লোরিন অণু তৈরি করবে বা দুটো মিথাইল মুক্তমূলক যুক্ত হয়ে যখন ইথেন তৈরি করবে, তখন এটা একমাত্র শেষ হতে পারে। এইভাবে প্রতিস্থাপিত হয়ে এবার প্রত্যেকটা হাইড্রোজেন এখানে CH3Cl থেকে আস্তে আস্তে পরের হাইড্রোজেনগুলো এইভাবে প্রতিস্থাপিত হয়ে কি করবে, আস্তে আস্তে তোমরা জানো শেষকালে CH2Cl2 CH3Cl3 ক্লোরোফর্ম এবং লাস্টে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করে। এটা মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া বা ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। আচ্ছা, এবারে আমরা যে পড়বো যে ধরনের বিক্রিয়া সেটা হচ্ছে দ্রুত বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন। অ্যাডিশন রিয়াকশনও 3 রকম হয়, ইলেকট্রোফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন এবং ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন রিয়াকশন। তো আমরা এখানে প্রথম যেটা পড়ছি সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। তো তার আগে দ্রুত বিক্রিয়া বলতে কি বোঝায় একটু বলে নিই। যে বিক্রিয়ায় দুটো বিক্রিয়ক অণু পরস্পর যুক্ত হয়ে একটাই বিক্রিয়াজাত পদার্থের অণু তৈরি করে তাকে দ্রুত বিক্রিয়া বলা হয়। পুরোপুরি রিয়েজেন্টগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়, কোনো অংশ অপসারিত হয় না। উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে প্রোপিনের সাথে HBr এর অ্যাডিশন। তো এখানে এখানে তৈরি হয়েছে 2-ব্রোমোপ্রোপেন। তো যে দ্রুত বিক্রিয়ায় একটা ইলেকট্রোফাইল থাকে, ইলেকট্রোফাইল একটা অংশগ্রহণকারী বিকারক হিসেবে কাজ করে, তাকেই আমরা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক অ্যাডিশন বলে থাকি।
তো এখানে ইলেকট্রোফাইল কি করে, বিক্রিয়ার হারনিনীয় ধাপ বা স্লো স্টেপে সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়। এই বিক্রিয়াগুলো সাধারণত দেখা গেছে যে অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে এগুলো দেখতে পাওয়া যায়। যেমন প্রোপিনের সাথে যখন আমরা HBr এর সংযুক্তি দেখি, তখন প্রথম স্টেপে কি হচ্ছে, এখানে এই যে পাই বন্ডটা আছে এই দ্বিবন্ধনে, সেটা প্রথমে ভেঙে যাচ্ছে এবং HBr এর বন্ধনটাও ভাঙছে এবং এখানে একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে এই স্টেপে, আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন। এটা যথেষ্ট স্টেবল হাইপার কনজুগেশনের জন্য। সেকেন্ড স্টেপে কি হচ্ছে, তখন ব্রোমিন মাইনাসটা এখানে যে অংশটা এখানে প্রথম স্টেপে তৈরি হয়েছিল সেইটা আবার সাবস্টিটিউট যে কার্বোক্যাটায়নটার সাথে এসে যুক্ত হচ্ছে এবং আমরা সাবস্টিটিউটেড প্রোডাক্টটা পাচ্ছি। ইলেকট্রোফাইল দিয়ে এই ধরনের সাবস্টিটিউটেড নয়, অ্যাডিশন প্রোডাক্টটা পাচ্ছি। তো ইলেকট্রোফাইল দিয়ে এই ধরনের দ্রুত বিক্রিয়া সম্পন্ন হয় বলে এটাকে ইলেকট্রোফিলিক অ্যাডিশন বলা হচ্ছে। অ্যাডিশন কেন বলা হচ্ছে আমি আবার বলছি, দেখো প্রোপিনের সাথে HBr পুরো সম্পূর্ণ অংশটা পরস্পরের সাথে যুক্ত হয়ে গেছে, কোনো অংশ অপসারিত হয়নি, কিছু অন্য কোনো প্রোডাক্ট হয়নি, সেই জন্য এটাকে অ্যাডিশন বা দ্রুত বিক্রিয়া বলা হচ্ছে। যদি এটা নিউক্লিওফাইল দিয়ে হয় তাহলে সেটাকে বলা হবে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। পরের যে এক্সাম্পলটা আমি রেখেছি এখানে অ্যাসিটালডিহাইড বা ইথানল যেটা সাবস্ট্রেট হিসেবে কাজ করছে, এখানে দেখো নিউক্লিওফাইল CN- যে পজিটিভ সেন্টার খুঁজছে। এই বিক্রিয়ায় এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সায়ানোহাইড্রিন গঠন হচ্ছে। সায়ানোহাইড্রিন গঠনের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, যেহেতু এখানে অ্যাডিশনটা হচ্ছে। এবারে আমরা দেখব বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজম অফ দ্য রিঅ্যাকশন, কিভাবে এটা হচ্ছে। তো ফার্স্ট স্টেপটা আমরা দেখছি যে এখানে দুটো ধাপ আছে, যেটা ফার্স্ট স্টেপটা হচ্ছে রেডিটারমিনিং স্টেপ এবং স্লো। এখানে একটা কার্বনের সাথে অক্সিজেন, কার্বনিল যে গ্রুপটা আছে অক্সিজেন বেশি তৈরি ঋণাত্মক, ফলে এখানে পাই বন্ধনটা চট করে ভেঙে যায় এবং তখন এখানে পজিটিভ সেন্টারটা তৈরি হয় বলে নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করতে পারে, সেটা তার পক্ষে সুবিধাজনক হয়। ফলে ফার্স্ট স্টেপে এইরকম একটা অ্যাডিশন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, যেটা সেকেন্ড স্টেপে কমপ্লিট হচ্ছে, যেখানে সেকেন্ড স্টেপে এখানে যে O- তৈরি হলো সেটা জলের অণু থেকে যে হাইড্রোজেন আয়ন তার সাথে যুক্ত হয়ে গেল এবং তার ফলে এখানে আমরা সায়ানোহাইড্রিন যেটা তৈরি হলো সেটাকে পেয়ে গেলাম। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি কোনো অংশ কোনো কিছু অপসারিত হয়নি, যে রিয়েজেন্টগুলো ছিল তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে গেছে, সেজন্য এগুলোকে আমরা অ্যাডিশন রিঅ্যাকশন বলে থাকি। এই যে রিঅ্যাকশনটা আমরা দেখলাম সেটা একটা নিউক্লিওফাইল দিয়ে হয়েছে, যে নিউক্লিয়াস বা পজিটিভ সেন্টার খুঁজছিল, সেই জন্য এই ধরনের রিঅ্যাকশনকে বলা হয় নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তো পরের যেটা অ্যাডিশন রিঅ্যাকশন আমরা করবো সেটা মুক্তমূলক দ্রুত বিক্রিয়া বা ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন। কিরকম আমি একটা এক্সাম্পল রেখেছি, যখন প্রোপিনের সাথে HBr এর অ্যাডিশন আমি একটু আগে দেখিয়েছি যে সেটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন হয়, কিন্তু যদি পারঅক্সাইড প্রেজেন্ট থাকে, ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড দ্যাট বিকামস আ ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন। তো এবার দেখতে হবে যে সেটা কিভাবে হচ্ছে। তখন দেখো ওখানে প্রোডাক্টটাও আলাদা। যখন আমি ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেখিয়েছিলাম তখন কিন্তু 2-ব্রোমোপ্রোপেন হয়েছিল। এখন যখন পারঅক্সাইডের প্রেজেন্সে সেম রিঅ্যাকশন যদি পারফর্ম করা হয়, দ্য প্রোডাক্ট বিকামস 1-ব্রোমোপ্রোপেন, নট 2-ব্রোমোপ্রোপেন। তো সেটারও কারণটা কি সেটা আমরা মেকানিজমসটা স্টাডি করলেই বুঝতে পারবো। মেকানিজম এটা একটা ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, পারঅক্সাইড প্রেজেন্ট থাকলে এই জিনিসটা হয়। তো দেখো পারঅক্সাইডটা প্রথমে দুটো অ্যালকক্সি মুক্তমূলক বা ফ্রি র্যাডিক্যাল তৈরি করেছে, যার মধ্যে একটা HBr কে ভেঙে এখানে একটা ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল বা মুক্তমূলক তৈরি করছে, যেটা প্রোপিনের সাথে পরের যে প্রোপাগেশন স্টেজটা আছে সেখানে ব্রোমিনটা এই ডাবল বন্ডের সাথে অ্যাড হচ্ছে, এমনভাবে অ্যাড হচ্ছে যাতে করে যে ফ্রি র্যাডিক্যালটা তৈরি হয় সেটা বেশি স্টেবল হয়। এখানে একটা সেকেন্ডারি ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়েছে যেটা বেশি স্টেবল, প্রাইমারি ফ্রি র্যাডিক্যালটা সেজন্য তৈরি হয়নি, সেটা কম স্টেবল বলে। তো সেইটা তারপরে সেই HBr কে আবার সেটা যখন তার সাথে অ্যাটাচড হচ্ছে তখন এখানে সেকেন্ডারি যে ফ্রি র্যাডিক্যালটা হয়েছিল সেখানে তখন হাইড্রোজেন পার্টটার সঙ্গে এটা যুক্ত হচ্ছে আর Br আরেকটা মুক্তমূলক বেরিয়ে যাচ্ছে এবং ক্লোজ হচ্ছে এটা ওই দুটো ব্রোমিন মুক্তমূলক থেকে Br2 তৈরি হচ্ছে, ফলে প্রোডাক্টটা আমরা পাচ্ছি 1-ব্রোমোপ্রোপেন। এখানে ফ্রি র্যাডিক্যাল দিয়ে হচ্ছে বলে ওইটাতে যেখানে তোমার 2-ব্রোমোপ্রোপেন হয়েছিল সেখানে সবচেয়ে স্টেবল কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছিল, এখানেও সবচেয়ে স্টেবল ফ্রি র্যাডিক্যালটা তৈরি করার জন্যই মেকানিজমটা এইভাবে হচ্ছে, ফলে মেকানিজম প্রোডাক্ট দুটো সম্পূর্ণ আলাদা হচ্ছে। আমাদের রিঅ্যাকশন মেকানিজম আমরা পড়ছি, টাইপস অফ অর্গানিক রিঅ্যাকশনস পড়ছিলাম, আমাদের আরও দুটো বাকি আছে, অপনয়ন বা এলিমিনেশন রিঅ্যাকশন এবং পুনর্বিন্যাস বা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। আমি আজকে একসাথে এতগুলো বলতে চাইছি না, আমি সেজন্য এই অবধি বললাম।
এই অবধি তোমরা খুব ভালো করে স্টাডি করো, বোঝো কি বলা হলো, ভালোভাবে বোঝার চেষ্টা করো, নিজেদের বইটা টেক্সটটা ভালোভাবে পড়ো। আমি সেজন্য পরের দিন বাকি দুটো রিয়াকশন বলে তার রিয়াকশন মেকানিজম বুঝিয়ে নেক্সট পার্টে যাব। তো এই অবধি খুব ভালো করে পড়ো, বারবার বলছি এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা না বোঝা থাকলে পরবর্তী ক্লাসে, ক্লাস 12-এ বা যাদের আরও পরবর্তীকালে সায়েন্স নিয়ে এগোনোর ইচ্ছা আছে, ভীষণ ভীষণ অসুবিধা হবে। আশা করি তোমরা ভালোভাবে আমি যেটা বললাম বোঝার চেষ্টা করবে, নিজের টেক্সট বইয়ের সাহায্য নেবে এবং নেক্সট ক্লাসে তাহলে আমরা আরও ভালোভাবে ক্লাসটা এগিয়ে নিয়ে যেতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ।